পরেরটা পড়ো। পরেরটা কত হবে? বলছে ৫,৫০০ টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হবে 5/6। এটা হয়েছে 2500 আর হলো 3000, কি হয়েছে ৫,৫০০ ইন্টু 5/11, ৫/11 কত হলো 55, শূন্য তাহলে হলো 2500, এটা গেল। আর ৫,৫০০ থেকে 2500 বাদ দিলে কত থাকছে 0 0, এটা হলো 3, 2500 আর হলো 3000, এটাই অ্যান্সার। এ আর বি টাকার অনুপাত মানে কিভাবে ভাগ করা, একটা হচ্ছে 2500 আর একটা হচ্ছে 3000, এটাই। পরেরটা করো দেখি। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু এত হলে তিনটি সংখ্যার গোসাগু কত? এটা করো। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 660 হলে তাদের সংখ্যা তিনটির গোসাগু কত? 11। কঠিন কিচ্ছু নাই এই অঙ্কগুলোতে, খুবই সহজ। কি হলো যে তিনটি সংখ্যার অনুপাত 3:4 ইন্টু হলো 5 সমান সমান 660, লসাগু করলে গুণ করতে লাগে এটাকে, তো 3 4 12, 5 12 হলো 60, 60 সমান সমান হলো কত 660 দেওয়া আছে, এটাকে এখন কাটাকাটি করলে 60 ওকে 60, 1 6 60, 60 ওকে 60, 11, এটাই গোসাগু, এটাই অ্যান্সার। এই সহজ সহজ কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসে, দেখলেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করতে পারে না, সহজ হলেও কিন্তু এগুলা করা মানে যে সে করতে পারে না। পরেরটা করে ফেলো। দুটি রাশির লসাগু তাদের গোসাগুর 27 গুণ, গোসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? করে ফেলো। এটা করাইছিলাম এই অঙ্কটা। সংখ্যার লসাগু গোসাগুর কি বলছে 27 গুণ। গোসাগু ও লসাগুর সমষ্টি হচ্ছে এত, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপর সংখ্যাটি কত? আজকে মনে হয় সবাই নাকি ওই কি বলে আজকে বসন্ত উৎসবে সবাই মনে হয় মেতে উঠছে একেবারে। পায়েল করতে পারবি? পপি, রঞ্জিত হয়েছে, সবিতা? দেখ দুটি লসাগুটা মানে গোসাগুটা হচ্ছে গোসাগুর 27 গুণ হচ্ছে লসাগু, তো গোসাগুটাকে যদি x ধরি তাহলে এটা 7
27x হবে। এবার গসাগু আর লসাগুর যোগফল বলছে কত 84, ঠিক আছে। তো এটা যোগ করলে 28x হবে সমান সমান 84। তো x সমান সমান কত হবে 2, 2 হচ্ছে না, কত হচ্ছে 3 মান 3, 3 8 24 3, ঠিক কিনা। তো একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, ঠিক কিনা। 84 থেকে 3 বাদ দিলেও হয়ে যায়। অথবা তুমি আরেকভাবে করতে পারো। আরেকভাবে কি বলতো, গোসাগুটাকে কত মানে গোসাগু সংখ্যা মানে কিরকম ফর্মুলাটা থাকে, গোসাগু ইন্টু লসাগু থাকে না, গোসাগু ইন্টু 3 27 কত হবে 3 27 81, ঠিক কিনা। গোসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম সংখ্যা অপর সংখ্যাটাকে বার করব, এটা বার করব আমরা 3 3 কাটা x ইকুয়ালস 81, এটাই অ্যান্সার। বুঝা গেল। দেখো একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাকে সবাই মাথায় রাখবে। যদি কোনো অঙ্কের মধ্যে গোসাগু দেওয়া থাকে, যদি কোনো অঙ্কের গোসাগু দেওয়া থাকে তারপর হচ্ছে লসাগুও দেওয়া থাকে, আর যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি কিন্তু মানে এটাই ফর্মুলা। বুঝা গেল, এটা হচ্ছে বেস্ট ফর্মুলা। লসাগু ইন্টু গোসাগু মানে যদি কোনো একটা মানে অঙ্কের মধ্যে যে লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা অপর সংখ্যা দেওয়া আছে, কিন্তু গোসাগু বার করো, তাহলে এই ফর্মুলা হবে। যদি কি হলো একটি অঙ্কে মানে একটি সংখ্যার মানে একটি অঙ্কের মধ্যে কি হলো যে গোসাগু দেওয়া থাকলো লসাগু দেওয়া নাই, কিন্তু একটি সংখ্যা অপর সংখ্যা দুটাই দেওয়া আছে, তাহলে লসাগুটা কিন্তু বার করা যাবে এই ফর্মুলা দিয়ে। বুঝা গেল। চলে আসি নেক্সট, এটা করো। একটি বক্সে টাকা, আদুলি ও সিকির অনুপাত 3, 4, 5 এবং মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা হবে যথাক্রমে। এটাও করেছিলাম, এটা আগে করেছি, এটাকে প্র্যাকটিস করছি আজকে। একটি বাক্সে টাকা, আদুলি ও সিকের অনুপাত 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য হচ্ছে 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত হবে। হুম, 48, 64, 80 অপশন আছে। দুইজনের মাত্র হলো, বাকি নাকি সত্যি বেশিরভাগ স্টুডেন্ট গুলা যে এত মানে আনসিরিয়াস না, অনেক স্টুডেন্ট আছে যারা মানে অনেক আনসিরিয়াস, বুঝছো তো, পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে নেয় না। আর ওরাই মানে অনেক বিপদে পড়ে যায়, যারা পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে নেয় না, তাদেরই সমস্যা হয়। পড়াশোনার লাইফে কত কি মানে মজার মজার জিনিস আসবে, কিন্তু সেগুলাকে বাদ দিয়ে দিতে লাগে। ঠিক আছে, চলে আসি। টাকা, আদুলি ও সিকির অনুপাত কত বলছে 3:4 বলছে 5। এটা কিন্তু এবার এটা আদুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা, এটাকে আমরা টাকায় পরিণত করব 3, ঠিক আছে। এটাকে যদি টাকায় পরিণত করি তাহলে 2 হবে কি না বলতো, 4 আছে, 4কে মানে এটা হাফ দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হবে, ঠিক না।
কি, তাই তো 2 হবে। এবার এই যে 25 মানে 5 পয়সা আছে। এবার এটাকে যদি আমি মানে কি কয় 5 যেহেতু আছে, এটাকে যদি আমি কি করি, মানে টাকায় পরিণত করতে চাই, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। 4টা 25 পয়সায় কি হবে, 1 টাকা হয়। এবার আমি হ্যাঁ, এবার 5টা আছে, তাহলে 1 টাকা 25 পয়সা। হ্যাঁ, এবার আমি এটাকে লসাগু করব। লসাগু কত হবে, 4 হবে। 4 হবে কিনা, 4 করলে কি হবে, 3 এর সাথে 4 হলো, 2 এর সাথে 4 গুণ হবে। এবার 5 মানে কি করলাম কি, 4 দিয়ে প্রতিটাকে গুণ করে দিলাম। এটা কাটলো, তো 3 4 12 হলো, 4 2 8 হবে, আর 5 হলো। এবার এই টোটালটা কত বলছে বলো তো, এই টোটালটার যোগফল বলছে 100 টাকা। 12 8 8 হচ্ছে 20, 20 আর 5 25, 25 সমান সমান 100। তাহলে 1 টাকা সমান, একটা সমান সমান কত হবে, একটা সমান সমান 4 টাকা। তাহলে 12টা সমান সমান কত হবে, 4 12 48 টাকা। আর 8টা সমান সমান 4 8 8টা সমান সমান দাঁড়াও, এটাকে যদি আমরা, এটাকে যদি 50 করি, তাই কি না, তাহলে কি হচ্ছে, সরি 48 জায়গায় 84 লিখে দিয়েছি আমি। হুম 25 সমান সমান কত হলো, 25 সমান সমান হলো 100। তাহলে 1 সমান সমান কত হবে, 4, তাই কি না। তাহলে 12 সমান সমান কত হচ্ছে, 12 সমান সমান 48। 48 এটা গেল। তাহলে পরেরটা কত আছে, 8, তাই না। 8 সমান সমান কত হবে, 4 ইন্টু 8 সমান সমান 4 8 32। যেহেতু এটা কি 50 বলছে, মানে 50 পয়সা বলছে আধুলি, তো 2 দিয়ে গুণ হবে 64, পরেরটা 4 দিয়ে গুণ হবে। পরেরটা কত আছে, 12 8, তারপর হচ্ছে 5, 5 কত হবে, 4 5 20, ঠিক না। 5 ইন্টু 4 সমান সমান 20, 20 কে যদি 4 দিয়ে করি তাহলে কত হচ্ছে, 80। এই যে এইভাবে করতে লাগবে। হ্যাঁ, না করা তো যায় যে অনেক। দেখ আমি আরো একবার বলে দিই, এটুকু বুঝছিস তো, এটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে, ঠিক আছে। দেখ 3, তারপরে হচ্ছে 2:5/4 আছে তো। এবার এটার নিচে কিছু নাই মানে 1 আছে, এটার নিচেও কিছু নাই মানে কি আছে, 1 আছে, হয় কি না। এবার আমি লসাগু করলাম, 1 1, 4 এর লসাগু কত হবে, 4 হবে, ঠিক কি না। 4 হলো কি না। তো এই 4 কে আমি প্রতিটাকে 4 দিয়ে গুণ করব। 3/1 ইন্টু 4 সমান সমান 12 হলো, 2/1 ইন্টু 4 সমান সমান 4 2 8 হলো, 5/4 সমান সমান 4 4 কেটে দিলে 8 হলো, হলো কি না। ও খালি 5 হলো। এই যে, এবার বুঝেছিস, মাথায় ঢুকলো। এভাবে এভাবে করলেই এটা হয়ে যায়। এগুলা বলে দিলাম, প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যত প্র্যাকটিস করবি। একদিন করে রাখলাম, বসে থাকলাম, হলো। বসে থাকলে কিন্তু হবে না, বুঝা গেল। প্রতিটাই পড়তে মানে করতে হবে। পরেরটা করো, দেখি। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 24। বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার এত গুণ। সংখ্যা দুটি কি কি।
9 নম্বর অপশন হতে পারে। দেখ কি করে হলো, দুইটা সংখ্যার গুণফল কত বলছে, দুইটা সংখ্যার গুণফল বলে 24, 3 8 24 হয়, 12 2 24, 4 6 24 হয়ে গেল। তার মানে সবই ঠিক আছে, কিন্তু এতদূর পর্যন্ত সবই ঠিক। কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা থেকে 1 সমস্ত 1/2 গুণ। এবার আমাকে 1 সমস্ত 1/2 মানে ভাঙাতে হবে, 3/2 হবে, হবে কিনা। এর প্রতিটা ছোট সংখ্যার সাথে এটাকে আমি গুণ করে দিই। প্রথমে যদি এটাকে ধরি, এখানে ছোট সংখ্যা 3, 3/2 মানে 9/2 হচ্ছে, অ্যান্সারটা মিলছে না। কিন্তু যদি এটাকে করি 6 আর 4, ছোট সংখ্যাটা 4, এই ছোট সংখ্যার সাথে যদি আমি 3/2 গুণ করে দিই, 2 দুগুণে কত হলো 4, তাহলে আমি বড় সংখ্যাটা পাবো 6। তার মানে এটাই রাইট, বুঝেছিস। এবার 6 আর 4 এর গুণ করলে 24, এটাই অ্যান্সার। এগুলো বেশিরভাগ গুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু হয়। হে করো দেখি এটা। করো, মানগুলোর মান বলে দেই। হ্যাঁ, বুঝেছিস তো। sin 30 এর মান হলো 0, ঠিক আছে। sin 30 এর মান কত বললাম, 0। হ্যাঁ, cos 60 এর মান হচ্ছে 1/2, cos 60 এর মান 1/2, তাহলে আমি 0 মাইনাস 1/2 করে দিলাম, প্লাস tan 45 যেটা আছে, tan 45, এবার tan 45 এর মান হচ্ছে 1, ওকে। পরেরটা হচ্ছে cos 30, cos 30 এর মান হচ্ছে √3/2, √3/2, tan 45 এর মান তো বললাম 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। করো এখন। দেখ দেখ দেখ, কেন ওটা আসবে, এটা সূত্রটাকে কি করে মাথায় রাখবি বলতো, একটা মুখস্থ করলেই হয়ে যায়। ফর্মুলাটাকে নিয়ে আগে আলোচনা করি, ওকে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা খুব খুব মানে দরকার, যে কোনো পরীক্ষাতে দিয়ে দেয়। সাইন, সাইন থিটা, সাইনের পরে কস থিটা, কসের পরে টেন থিটা, ওকে। এটা জানিস তো সাইনের উল্টা কি, সাইনের উল্টা কোসেক, আর কসের উল্টা হলো সেক, টেনের উল্টা হলো কট, বুঝেছিস। সাইন 0, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হলো 90 ডিগ্রি। সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান 1/2, ঠিক আছে। তারপর সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 45 এর মান, সাইন 90 এর মান হলো 1, বুঝেছিস। এই যে এটাকে মনে রাখবি, বাকিগুলো সব হয়ে যাবে। এর কসটাকে কি করে পাবো, কসটাকে ঠিক উল্টার দিক থেকে আগায় দিব। cos 0 এর মান 1, cos 30 এর মান হচ্ছে √3/2,
cos 45 এর মান 1/√2, cos 60 এর মান হচ্ছে 1/2, cos 0 এর মানে cos 90 এর মান হলো 0। বুঝেছিস? মানে উল্টে গেল, সাইনে যেটা ছিল cosে খালি একটু উল্টে গেল বাস। তাহলে টেনটা কি হবে? টেনটা কি হবে? এটার সাথে এটা ভাগ হয়ে যাবে বাস। বুঝেছিস? টেনটাকে কি করবে? এটার সাথে এটাকে ভাগ করে দিবি। জিরোকে যদি 1 দিয়ে ভাগ করিস তাহলে কি কত হবে? জিরোই হবে, হবে কি না? জিরোকে যদি 1 দিয়ে ভাগ করিস তো কি হবে? জিরোই হবে। এবার তাহলে টেন জিরোর মান 0। টেন 30 মান কি করে পাবো বলতো? এই যে 1/2 ভাগ করবো হচ্ছে √3/2, ভাগ হচ্ছে √3/2। তাহলে কি হলো? 1/2 গুণন 2/√3, তাই কি না? কাটাকাটি গেল, বাকি কি হলো? 1/√3। টেন 30 মান হচ্ছে 1/√3। বুঝেছিস? মাথায় ঢুকলো? হ্যাঁ, এই ভাবছি মনে হয় কেটে যাবে। বল, এটুকু ক্লিয়ার হলো? টেন 30। এবার টেন 45 আসি। হ্যাঁ, টেন 45 এর মান দেখবো 1 কি করে আসছে। বললাম না টেন 45 এর মান 1, 1/√2 ভাগ 1/√2। তাহলে 1/√2 ইন্টু নিচেরটা উল্টে যাবে, √2/1, কাটাকাটি কিছু নাই মানে কি হলো? 1। এই যে এভাবে করতে হবে। বুঝেছিস না বুঝিস নাই? খুব সহজ, কিন্তু পরীক্ষায় আসলে একটা পাওয়া যায় না। দেখবি এটা, এটা ফর্মুলাটা, এটার মান হচ্ছে 1। তারপরে হচ্ছে 60 মান কি হবে তাহলে? এটা উল্টে গেলে 2 দিয়ে কাটা খালি √3 হবে, হয় কি না? তারপরে এটার মান দেখ, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, এটা মাথায় রাখবি। 0 দিয়ে কোনো সংখ্যাকে এটার মান হয় না। 1090 এর মান হয় না, এটা অসঙ্গত না কি বলে জানো ওটাকে? অসঙ্গত। বুঝেছিস? তাহলে চলে আসি অঙ্কটাতে। কোথায় গেল অঙ্কটা? হ্যাঁ, এই যে টেন 30 কি বলছে? sin 30 এর মান sin 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে, আরে আমি তোমাদের ভুল লিখে দিয়েছি। sin 30 এর মান হচ্ছে 1/2, বুঝেছিস? sin 0 এর মান হচ্ছে 0। ওকে, মাথায় ঢুকলো? হ্যাঁ, sin 30 এর মান হচ্ছে 1/2 মাইনাস cos 60 এর মান কি বলেছি? cos 60 এর মানও 1/2 প্লাস tan 45 এর মান 1। নেক্সট কি হচ্ছে? cos 30 এর মান একটু আগে বললাম, cos 30 এর মান কত? √3/2, ঠিক কি না? মাইনাস tan 45 এর 1 প্লাস sin 90 এর মান 1। এই -1 প্লাস 1 কাটা, -1/2 প্লাস 1/2 কাটা, তাহলে উপরে কি পড়ে থাকলো? খালি 1, হয় কি না হয়? উপরে 1, নিচে কি পড়ে থাকলো? 2/√3। এবার হচ্ছে কি দেখো, এবার যদি করি, হ্যাঁ উঠে যাবে 1 ইন্টু 2/√3। এবার নিচে না কোনোদিনও তুমি √3 রাখতে পারবা না। বোঝা গেল কি বললাম? দেখো কোনোটা তো √3 নাই, তো √3 যদি করি তাহলে কি করতে হবে? 2/√3 হলো তো, হ্যাঁ এটাকে আবার √3 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেল? তাহলে কি হলো? 2√3 বাই √3 গুণ করলে খালি 3 হয়, 2√3/3। দেখো কোনটা অপশন হলো? বি নাম্বার অপশনটা। বুঝা গেল? বলো। পুরো ফর্মুলা মুখস্থ রাখতে হবে কিন্তু। ওকে, আমি পরিমিতি শেষ করলে কিন্তু ত্রিগোণমিতি শুরু করব, বলে দিলাম। ট্রিগোনোমেট্রি খুবই ইম্পর্টেন্ট, বীজগণিতও খুবই ইম্পর্টেন্ট। পেয়েছিস? চাকরি পরীক্ষাতে মানে রাজ্য সরকারের চাকরিগুলো তো পাটিগণিত খুবই জরুরি। চলো আবার পরেরটা, এটা করো। এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই একটি কাজ 12 দিনে করে। ওয়াই ওই কাজটি 51 দিনে করলো, বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে?
করো। আজকে জিকে কোশ্চেন গুলা কে কে দেখেছিস শুনি? আজকে ওয়েস্ট বেঙ্গল জিকেটাকে একবার ধরবো। তো সহজ। জিকে না না, আমার মেন কথা আমার জিকে কোশ্চেন গুলা না, মানে জিকে এর জন্য যে পার্টিকুলার কোশ্চেন, যেমন জিএনএম এর জন্য হোক, ডাব্লিউপি এর জন্য যে পার্টিকুলার টাইপ কোশ্চেন, আমাকে কি করতে হয়, এখানে যেমন বই, আসামিস বই এখানে মানে ভাষা বোঝা যায় না। এখন একটা জিকে বই আনার জন্য আমাকে বাড়ি যাইতে লাগে, বুঝলি? বাড়ি গিয়ে আমাকে যে কোনো জিকে মানে একবারে তো আনতে পারি না সব বই, বুঝছিস তো? যেমন কি হলো, জেনারেল নলেজ একটা বড় বই নিয়ে আসি, তো তারপরে জিআই জন্য মানে অনেক কয়টা বই নিয়ে আসি, প্রায় 1000 টাকা 1500 টাকা করে এরকম করে বই নিয়ে আসি। তো পরে জিকে বইগুলো কিনাই হয় না, পয়সার শর্টিং পড়ে যায়, তারপরে কেনা হয় না। এবার এখানে এসে আবার মনে পড়ে যে জিকেটাকে এভাবে করব। আমি তো এমনি নিজে ডেসক্রিপটিভ মানে ওটা পড়ি বড় টাইপ, মানে ব্রড টাইপের কোনো একটা ডিটেলসে, কিন্তু তো প্র্যাকটিস করার জন্য তো শর্ট শর্ট টাইপ কোশ্চেন খুবই জরুরি। বিভিন্ন পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য শর্ট টাইপ কোশ্চেন খুবই জরুরি। বুঝেছিস কি বললাম? আর ওই কোশ্চেন গুলা কিন্তু মানে যেগুলা করাচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার কি হচ্ছে, প্র্যাকটিস সেটে কি হয়, ও প্র্যাকটিস সেটে বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে ওখানে। কোনো কোনো সময় ধরো যে উম, রাজধানীর নাম থাকে, কোনো দেশের প্রধানমন্ত্রীর নাম থাকবে ওখানে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রতিটা টপিক থেকে ওখানে থাকে। 25টাও যদি থাকে তো 25টা টপিক থেকে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো ওই যে টপিক গুলো আমি পাচ্ছি না। আর আমার কাছে যে প্র্যাকটিস সেট বইটা আছে, এখানে কি হচ্ছে, এখানে টোটাল 100টা কোশ্চেন দেওয়া আছে, মাঝখানে 2টা অঙ্ক, তার মাঝখানে 3টা ইংলিশ, তার মাঝখানে 4টা জিকে, তার মাঝখানে 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম করে দিয়ে দিছে। এবার এভাবে পড়াটা ঠিক হবে না, বুঝেছিস? জিকেটা তো ফুল জিকে লাগবে। যেমন এই যে অঙ্ক, অঙ্ক তো অঙ্ক, হয় কি না বল? এবার প্রতিটাকে যদি আমি ছোট ছোট করে কাটি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তবু আমি ওই ডিউটি টাইমে যখন ফাঁকা থাকি, তখন আমি বসে বসে এরকম করে অঙ্কগুলোকে কাটতে থাকি, কেটে কেটে মানে ওগুলা এসে এখানে প্র্যাকটিস করতে থাকি। যে মানে ডিউটি টাইমটাতে আমার আমার কাজ হচ্ছে মানে ম্যানেজমেন্ট করা, কি করে আমাকে কোশ্চেন সেট করতে হবে, কি করে কি, বুঝেছিস? এটা কি করতে হচ্ছে, দেখো, যদি কাজের অঙ্ক থাকে, কাজের যদি অঙ্ক থাকে তাহলে কি করব? কাজের অঙ্ক করতে গেলে হুম প্রথমে দেখো, এ এতদিনে কাজ করে, ও এতদিনে কাজ করে বলছে, এটা তো আমি তোমাদের শিখাই দিয়েছি। আর তোমাদের তো পার্সোনাল আলাদা আলাদা নিয়মে আছে। দেখো এটাকে, এক্স হচ্ছে 20 দিন, ওয়াই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা না লিখলেও হয়। এবার কি বলছে দেখো, ওয়াই একা ওই কাজটি 9 দিন করলো, এটা ওয়াই কতদিন করলো, 9 দিন। আর বাকি কাজ আছে কিন্তু, মানে এ কি করবে, বাকি কাজটা করবে, ঠিক আছে? এটাকে সমাধান করো, দেখবা ঠিক মিলে যাবে। 60 হবে অ্যান্সার, মানে লসাগু। 3 × 60 3x প্লাস কত হচ্ছে, 5 × 12 = 60, 5 × 9 = 45, সমান সমান এদিকে 1 হয়। তারপরে কি হলো, 3x প্লাস 45 ইকুয়ালস টু 60, or 3x ইকুয়ালস টু 15। বলো তো 15 কি করে হলো, কেউ বলবে? সবিতা, রঞ্জিত, পপি, পায়েল, মনীষা, যশিকা, অনিন্দিতা, বলতে পারবো? পপি মানে কি কয়, এখানে 15 কি করে হলো? হুম 45টা অফ সাইডে চলে যাবে, ওটা মাইনাস হয়ে যায়, ওকে? মানে এখানে যদি এক্স থাকে তো এক্স এর ঘরে কোনো সংখ্যা রাখা যাবে না। তো 60 থেকে যেহেতু প্লাস 45 আছে, ওই সাইডে গেলে মাইনাস 45 হবে, বিয়োগ করলে 15 হলো। আর এক্স সমান সমান 15 বাই কত হলো, 3 সমান সমান 5, এটাই অ্যান্সার। এই যে কঠিন কিচ্ছু নাই এগুলো। এটা বলো।
একজন ছাত্রের পরীক্ষার নম্বর ৬৩ এর পরিবর্তে ভুল করে ৮৩ নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? বলো, কেউ করতে পারবে এটা? হুম, দেখ এটাকে কি করবি তোরা, মানে অঙ্কগুলাকে কি করে করতে লাগে, আমিও কিন্তু বড় বড় অঙ্কগুলা কিন্তু করতে পারি না। এইভাবে মানে প্র্যাকটিস করার ফলে না অনেক কিছু লাভ হচ্ছে, মানে অনেক, আমিও প্রতিদিন জিআই অথবা জিকে এগুলা টাচে থাকতে পারছি। তারপরে হচ্ছে জিকে মানে ইংলিশ করতে পারছি। তারপরে হলো জিকে তো আমি রেগুলারলি করতে থাকি ডেইলি। তো অঙ্কগুলা এরকম মানে চোখের নাগালেই চলে আসে কি করে, মানে এই অঙ্কগুলাকে তো করেছি, এমনকি এখানে অ্যান্সার শিট দেওয়া আছে। তো এটাকে কি করে করবা, একজন ছাত্রের পরীক্ষার নম্বর এত এর পরিবর্তে এত হয়েছে, যেটা বড় সেটাকে লিখবা মাইনাস যেটা ছোট সেটাকে লিখলা, লেখার পরে গড়টা দিয়ে ভাগ করে দিবা। বুঝেছো? কত হলো তাহলে? 20 হবে নাকি? 20/1/2, তাহলে কত হবে? 20 ইন্টু কি 2/1, তাহলে 40, এটাই অ্যান্সার। 40 অপশন আছে তো, 40, 40 ব্যাস, এটাই অ্যান্সার। কিচ্ছু কঠিন নয়। চলো নেক্সট, পরেরটা পড়ো। বিউটি পর। হুম, প্র্যাকটিস করবি যত, তত দেখবি খুব মজা লাগবে। প্র্যাকটিস করবি না, ধ্যাৎ, কিসে আসে নাই? ও আসেই নাই? দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, তাহলে আসবে। হ্যাঁ, হ্যাঁ রিচার্জ করা হয়তো। 8 টাকা, 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? মেয়েরা যারা আছো তোমরা, ঠিক আছে, তোমাদের দেখো, মেয়েদের এখন কিন্তু যে কোনো জায়গাতে পার্টিকুলার যে পার্টিকুলার, যেমন পুলিশ হোক, জিএনএম হোক, অথবা অন্যান্য যে যায় মানে, যেমন ধরো আইসিডিএস বলে না, এইসব চাকরিগুলোতে জিআই টপিকটা কিন্তু থাকে, জিআই টপিকটা থাকে। আর বেশিরভাগ মানে বেশিরভাগ মেয়েগুলা কিন্তু মানে, সবাই বলছি না, হুম, সবাই কিন্তু মানে অঙ্ক আর ইংরাজিটা এতটা মানে ডেভেলপ হতে পারে না মেয়েগুলার ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমরা তো, তোমাকে জিকেটা তো পারো, জিকেটা আর জিআইটা এটাকে মানে কনফার্ম মানে কমপ্লিট করে রাখো, বলে দিলাম। যারা যারা দুর্বল আছো, ঠিক আছে, সবিতা হোক, পপি হোক, পায়েল হোক, মনীষা, যশিকা, বিউটি, অনিন্দিতা, জিকেটাকে পড়তে থাকো প্রতিনিয়ত। আর জিআই প্রতিদিন 100টা করে প্র্যাকটিস করো, প্রতিদিন 100টা করে। মনে রাখবা জিআই থেকেই মানে পড়াশোনার যে প্রথম ইন্টারেস্টটা না, সেটা কিন্তু জিআই থেকেই আসে, বলে দিলাম। তুমি টিউশনে যাও, সেখানে গিয়ে যদি তুমি ধরো অঙ্ক একটা না পাও, মাস্টার কিচ্ছু বলবে না। কিন্তু যদি সাধারণ একটা জিআই না পাও না, মাস্টার তোমাকে কিন্তু ভীষণ গালি দিয়ে দেবে, বলে দিলাম। এরপরে তুমি ধরো জিআই পাওয়া শুরু করো, মাস্টারের মনে কিন্তু ইন্টারেস্ট চলে আসবে, না এ মানে পাচ্ছে, মানে এ শুরু হচ্ছে,
এ ঠিক মানে পড়া শুরু করছে, অথবা এ পাইতে পারে। মাস্টারকে অ্যাট্রাক্টেড করতে গেলে প্রথমে তোমাকে জিআই শিখতে হবে, বলে দিলাম। এবার যে জিআই এ পারছে না, সে অঙ্ক ইংলিশ এত সম্ভব না, বলে দিলাম। জিকে যে কোনো বই থেকে পড়তে থাকো, জিকে। আর অঙ্ক একটা দুইটা মানে অঙ্কের জন্য তোমাকে কোচিং করো, বলে দিলাম। কোচিং এ যে কয়টা অঙ্ক শেখাবে ব্যাস, শিখলে শিখলা, না শিখলে নাই। যারা দুর্বলের কথা বলছি, আর যারা স্ট্রং তাদের তো অঙ্ক ইংলিশ সবই পড়তে হবে, সবই সমানভাবে নিয়ে যেতে লাগবে, বলে দিলাম। বোঝা গেল এটা? কিন্তু দেখো আজকে আজকে মেয়েগুলা কেন ভুল করছে আমি তোমাদের বলছি। কিছু কিছু মেয়ে আছে, তোমার অনেক ফ্রেন্ডস আছে যারা ফেল করছে পরীক্ষাতে, ঠিক আছে? সেদিন রিঙ্কি যেটা আছে, রিঙ্কিকে ভীষণ গালি দিয়েছিলাম। রিঙ্কি ফেল করেছে, শর্মিষ্ঠা ফেল করেছে, ঠিক আছে? এদেরকে মানে কি বলবা, বুঝছো তো? এত কম নম্বর পায়, 16 নম্বর, 16তে পাস করাইছে। তো এটা কি কোনো নাম্বার হলো বলো তো শুনি? জিআই জিআই তো 25 নম্বর ছিল, 25-এর মধ্যে যদি 20টা পাইতো, যদি 18টাও পাইতো, ঠিক না? নেগেটিভ না করলে ঠিক ওটাই হয়ে যেত। কি হতো কিনা বলতো? আমি কি খারাপ বললাম? পাস করে যাইতো। মেইনের ব্যাপারটা পরেরটা পরে দেখা যাবে, কিন্তু প্রিলিটা তো ভালো করে পাস করো। ওকে? তো এভাবে কিন্তু চাকরি মানে, আজকাল চাকরি হাতের মুঠোয়, বলে দিলাম। চাকরি পাওয়া খুবই সহজ, কিন্তু তোমাকে খাটতে হবে, এনার্জি নিয়ে খাটতে হবে। মানে তোমাকে ভাবতে হবে এই পদ্ধতিতে আমাকে রাস্তাটা বের করে নিতে হবে, বলে দিলাম। তোমাকে খালি মেরিটে নাম ওঠানো কথা, আর কোনো কিছু, কোনো ব্যাপার না তো। যে যে জিনিসটা টার্গেট করবে না, সে অবশ্যই সেই জিনিসটাকে পাবেই, বলে দিলাম। মেইনে তো বেশি নাম্বার লাগে না, ছেলেদের ক্ষেত্রে যদি 45 নাম্বার, ছেলেদের ক্ষেত্রে 45 নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না, বুঝছো তো? প্রিপারেশন যারা করছে ভালো করে, বুঝছো তো? প্রিপারেশন করতে হবে ভালো করে। যেমন দেখো, মেইন পরীক্ষার জন্য এখনো অনেকদিন সময় আছে। ইংরাজিটাকে, যেটা বোঝার সেটাকে বুঝে মানে কোচিং ভর্তি হয়ে যাও, সেখানে আপনার বুঝে যাবা। আর যেগুলো মুখস্থ করার সেগুলো এখন থেকে মুখস্থ করতে থাকো। ইংরাজি হয়ে গেল। অঙ্ক এখন থেকে প্রতিদিন টিউশনে মানে কোচিং পড়লে আপনার অঙ্ক হয়ে যাবে। জিআইটাকে তুমি নিজেই মানে টিউশন মানে কোচিং এর তো দূরে কথা, তুমি নিজে হেল্প করে মানে নিজে মানে এগিয়ে রাখো। আর জিকেটা তুমি প্রতিনিয়ত পড়তে থাকো, সকাল বিকাল খালি জিকে আর জিকে। মনে রাখবা, ডাব্লিউবিসিএস অফিসার গুলোও কিন্তু খালি জিকে পড়েই কিন্তু হয়েছে, বলে দিলাম। তারা অঙ্ক মানে অনেকগুলো সাবজেক্ট থাকে, তার মধ্যে অঙ্কটা খালি কোনো রকম পাস করলেই হয়ে গেল ডাব্লিউবিসিএস অফিসার। দেখো ম্যাথের স্যার গুলো দেখবে ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এসব জায়গাগুলোতে যায় না, খালি ম্যাথ দিয়ে হবে না। কিন্তু দেখবে যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, মানে সায়েন্স, সেই টপিক মানে সেই স্যার মানে সেই ছেলেগুলো কিন্তু ঠিক পার হয়ে চলে যায়, রাষ্ট্রবিজ্ঞান হোক, ইকোনমিক্স হোক, ঠিক আছে, সোসিওলজি যেটা বলা হয়। তো সুতরাং জিকেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সময়টাকে নষ্ট না করে এভাবে পড়তে হবে, খালি কোনো রকম একটা বছর পর দেখবা প্রতি জনের চাকরি হয়ে যাবে। আর যেহেতু পুলিশের জন্য যদি কারোর ইন্টারেস্ট থাকে যে পুলিশ হব, তাহলে তাকে ফিজিক্যাল প্রতিনিয়ত করতে হবে, সকাল হোক অথবা বিকাল হোক। মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা করে এক্সারসাইজ করতে হবে, তাহলেও পাবে। আদারওয়াইজ কিন্তু পাওয়া সম্ভব নয়, বলে দিলাম। যারা যারা করছো না, তোমরা অবশ্যই এখান থেকে প্রিপারেশন করা শুরু করে দাও, দেখবা সঠিক জায়গায় ঠিক পৌঁছে যাবো, ঠিক 1 বছরের মধ্যে পেয়ে যাবা। এই মার্চের ভিতরে তোমাদের পুলিশের কনস্টেবল ছেড়ে দিবে, বলে দিলাম। সেটা কলকাতা পুলিশ হোক অথবা রাজ্য পুলিশ হোক। এবার যদি হাতের সামনে পেয়েও যদি তোমরা যদি না করো, 25 নাম্বার থাকবে জিআই, তার মধ্যে তার মধ্যে যদি 20টা জিআই করে আসতে না পারো, তাহলে কি করে হবে? তাহলে কি পড়াশোনা করছো শুনি? বুঝলে? যারা পাস করেছো তোমরা ভালো করে মানে ফিজিক্যাল করার চেষ্টা করো, ঠিক আছে? আর যারা পাস করো নাই, তোমরা ভালো করে পড়তে থাকো। জিআইটাকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষের সাথে কথা না বলে মানে পড়াশোনার সাথে কথা বলো, দেখবো অনেক লাভ আছে। মানুষ ঠকাতে পারে, পড়াশোনা কোনোদিনও ঠকাবে না। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? হুম, এবার দেখো কি বলছে।
দেখো 10 টাকা লিটার, 10 টাকা লিটার, তাহলে 12 লিটার দুধের দাম কত হলো বলো তো? 120 টাকা হলো কি না? 120, ঠিক আছে। এবার এই 12 লিটার দুধের সাথে কত লিটার দুধ মিশাতে বলছে, মানে জল মিশাতে বলছে, ঠিক আছে। ধরি x লিটার আমি জল মিশিয়ে দিলাম, ঠিক আছে। x লিটার কি করব, মিশিয়ে দিলাম, ওকে। তাহলে কত দিয়ে, তারপরে কত দ্বারা বিক্রি করব? যেমন এখানে 10 টাকা, মানে 10 টাকা, 12 লিটার দুধকে আমি 10 টাকা দিয়ে বিক্রি করব। তাহলে এইটা এখন 12 লিটার দুধের সাথে x লিটার জল মিশিয়ে এটাকে আমরা কত দিয়ে বিক্রি করব? 8, মানে 8 দিয়ে, 8 টাকা দিয়ে বিক্রি করব। তাহলে এই 8 টাকা দিয়ে 12 প্লাস এক্স কে যত গুণ করব তার সমান হচ্ছে কত? 120, হয় কি না? এবার এটাকে কাটাকাটি করো, 8 12 কত হলো? 96 প্লাস 8x 120, আর 8x সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে? 4, এখানে 2, x সমান সমান 3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার যারা ধরো মনে করছো যে এই অঙ্কটা কঠিন বলে মনে হচ্ছে, তোমার কঠিন তখনই মনে হবে যখন তোমার প্র্যাকটিস করছো না। এই অঙ্কগুলো কেন সহজ বলে মনে হয়? ব্রেনেরও কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, ব্রেনের কিন্তু ক্যাপাসিটি থাকে, বলে দিলাম। ধরো মানুষের এটা, এটা ধরো মানুষের, ধরো এটা ব্রেন, ঠিক না? এটা ধরো একটা ব্রেন। এবার কি হলো, এই জায়গাটাতে মানে মানুষের মেমোরি, মেমোরি থাকবে, তো সেই মেমোরিটাকে তুমি কি করবে? মেমোরিটাকে তোমাকে শার্প করতে হবে। যেমন কি হচ্ছে, কাঁচিকে যত ধার দিবে তখন কাঁচিটা কি হবে? ধার হবে। তো সুতরাং মেমোরিটাকে তুমি যত মানে ধাক্কা মারতে থাকবা তত মেমোরিটা কাজ করতে থাকবে। কাজ করবো মানে ধাক্কা মারবো না, ও কাজই করবে না। দিলাম। চলো পরেরটা করো। 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ হ্যাঁ বল। তা হবে, অবশ্যই হবে, কেন হবে না? যা খুশি তুই যেভাবে, যেভাবে খুশি সেভাবে করতে পারিস। মিশ্রণ দিয়ে তুই কিভাবে করবি বল? হুম 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 হবে তো, গুড, হয়তো হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে না, না না, এটা ওইভাবে হচ্ছে, হয় না তো। মিশ্রণে তুই আলাদাভাবে আহ, মিশ্রণকে তুই ওভাবেই লিখতে হবে, মানে মিশ্রণের নিয়মটা তো হ্যাঁ, এককটা একই লাগে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে করলে কিন্তু একক একক লাগে, একই একই একক লাগবে। চলো এটা করো। 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ 832 টাকা হলে সুদের হার কত হয়? আমি বুঝতে পারি না, মানে স্টুডেন্ট গুলা যে কেন চাকরি পায় না, মানে এটাই তো আমি, সবাই বলে চাকরি ছাড়ে না, চাকরি ছাড়ে না, চাকরি তো ছাড়িয়েই যাচ্ছে, কত চাকরি ছাড়তেছে। পড়াশোনা করো না, চাকরি হইতে বেশি দিন সময় লাগবে না। 8%, ওকে। 2 বছরের 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত? আর এটার কি তোমার কোনো আলাদা নিয়ম আছে বলো তো শুনি? ফর্মুলা, অপশন টেস্ট করছো? অপশন টেস্ট করলেও তো করতে লাগবে না এটা, মানে এইরকম তো, 5,000 টাকার, হ্যাঁ। বাপরে,
এবার ফর্মুলা দিয়ে করে ফেলি তাহলে নাকি, এবার একটু ফর্মুলা দিয়ে করি। ফর্মুলাটা কি ছিল? হুম হুম a equals to p into 1 plus r by 100 to the power n, তাই না? এটা ছিল ফর্মুলা, চক্রবৃদ্ধি সুদ, তাই না? এবার বলতো সুদ আসল তাহলে কত হচ্ছে? 5832 টাকা। 5832, আর এখানে নিচে কত হবে? 5000। 1 প্লাস আরটা বার করব, আর কত বছর? 2 বছর। এবার 5832-এর কি কয় লসাগু কি হবে? এটা কাটাকাটি করে দেখি নাকি, হ্যাঁ? 27 27 7 7 49, কি করে 27-এর স্কয়ার আসতেছে? কাটো আগে। না কাটি আগে নাকি? 5 দিয়ে কাটি, মানে 4 দিয়ে কাটি, 2 দিয়েই কেটে দেই। 2 দুগুণা 4, 1 10, 5 দুগুণা 10, 0 0। 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণা 4, 1 18, 9 দুগুণা 18, 2 একে 2, 6 দুগুণা 12। 2 দিয়ে কাটি, 2, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, 0। 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 4 দুগুণা 8, 1 11, 5 দুগুণা 10, 1 16, 8 দুগুণা 16। 2 দিয়ে কাটো, 4 দিয়ে 3 4 12, 0 কাটাকাটি যাবে না এটা। 6 দুগুণা 12, 2 দুগুণা 4, 1 5 দুগুণা 10, 625 আসলো। পরেরটা করি, 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 1 18, 9 দুগুণা 18, 729 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হলো? 729 বাই 625 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে কি হচ্ছে? 27 বাই 25 25 625 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কেটেই দিই। 27 বাই 25, এটা কত হচ্ছে? 100 নাকি? 100 প্লাস আর 4 দিয়ে কাটলে 4, 4 87 কত হয়? 4 7 28 8 হতে গেল 2, 4 দুগুণ 8 2 10, 108 মাইনাস 100, তাহলে আর সমান সমান 8%। এটা অনেক বড় হলো কিন্তু বোঝা গেল, তাই না? এবার তোমার যদি ডাব্লিউপি যদি ধরো এসআই যদি দেয়, তাহলে আবার এটাই এভাবেই করতে হবে তোমাকে, বুঝছো তো? এবার তোমাকে নিখুঁত ভাবে বুঝে বুঝে করতে হবে। চলো পরেরটা করো, পড়ো। পায়েল পড়তো পরেরটা। হুম 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 গুড, করে ফেলো। একদম সহজ এটা, প্রচেষ্টা, কঠিন কিচ্ছু না এটা। কি সবিতা, পড়াশোনা করছিস তো তুই? কেন এখানে যে পড়াচ্ছি বুঝিস নাই একটাও? আচ্ছা আচ্ছা, কোচিং করিস তো বাড়িতে? কোচিং এ যাস তো? কেন যাস না? বয়স কি কম নাকি? মাধ্যমিক 12 পড়িস? কেন অন্য কোনো কাজ করতেছিস নাকি? আচ্ছা, পড়াশোনা কত দূর? কোয়ালিফিকেশন? গ্রাজুয়েশন হয়েছে? তারপরে
দেখ অন্য, ওকে, যদি অন্য কোনো যদি টার্গেট থাকে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি দেখ এগুলা নিয়ে যদি পড়াশোনা করতেছিস তাহলে তুই কোচিং যে কোনো একটা ভর্তি হয়ে যা, ঠিক আছে? কোচিং খুবই জরুরি আজকাল, কোচিং না হলে তুই দেখ, আমি তোকে এখানে গ্যারান্টি দিয়ে বলি, ঠিক আছে? বিউটি, জশিকা, মনীষা তোর থেকে হয়তো ছোট হতে পারে, নাহলে হয়তো তোর সেম এজে হতে পারে, ঠিক আছে? ওরাও কিন্তু অতটা পারদর্শী ছিল না, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসমেট। এবার দেখ ওরা তাহলে এগুলা কেন পাচ্ছে, তুই তাহলে কেন পারছিস না, হয় কি না? তাহলে এটাই ভেবে করতে হবে, কারণ আজকালকার দিনে না কোচিংটা খুবই জরুরি। কিন্তু অন্যান্য টিচার গুলা না, মানে অন্যান্য মানে কোচিং টিচার গুলা আবার অন্যরকম। ও আবার, আমি দেখেছি, আমার যে, আমি যে টিচারের কাছে যাইতাম, আমি যদি বলতাম যে স্যার আমি দুইটা পড়ি, তখন আমাকে একদিন যা ডাউনটা দিল বিশাল, বুঝেছিস? দুইটা পড়তে লাগে, কয় টাকা, বুঝেছিস তো? কিন্তু আমি বলছি পড়ো ভাই, পড়াশোনা করি, পড়াশোনা করো সবাই। কারণ কি, যদি তোকে এই মানে জিআই লেভেলের কোশ্চেন মানে এক্সামে যাইতে লাগে, তাহলে তোকে প্রথমে জিআই হোক, ম্যাথামেটিক্স এর লেভেলের যদি মানে চাকরিতে তোকে যাইতে লাগে, তাহলে তোকে আমি বলবো তুই কোচিং এ ভর্তি হয়ে যা, বুঝছিস তো? কারণ কি, আমরা 9-10 এ যা অঙ্ক শিখেছি এই অঙ্কগুলোই থাকে, কিন্তু মানে টপিকটা অনেকটা আলাদা। কিরকম? এটাকে আমরা 9-10 এ শিখেছি হচ্ছে ডেসক্রিপশন করে, যেটাকে একদম উপর থেকে নিচে নিচে করে, ফুল একেবারে বুঝে বুঝে। কিন্তু এখানে একবারে করতে হবে, বুঝেছিস? কি বলছে তাহলে, বলো তো? এ একটি কাজ করতে পারে হচ্ছে 30 দিনে, বি ওই কাজটি এ এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে কত হবে অ্যান্সার, বলো তো? 25 দিন। হুম, 20% বেশি পারদর্শী তো, দেখে নি দাঁড়াও। 120 বাই 100 যদি করি, 3 বরং 36 আসতেছে। না না, একই তো না, মানে 30-এর থেকে 20% বেশি পারদর্শী। 30-এর 20% কত, 6 আসতেছে না? এটা করছিস তো তুই, এ আর বি, এ কত 30 নাকি? হুম হুম হুম, এই 5টা বলছিস তো তুই? হুম, না না, আমি তো বুঝলাম এটা, ঠিক আছে, কিন্তু এখানে কোশ্চেনটাতে যেটা লজিকটা বলছে সেই লজিকটাকে তো তোকে দেখো আগে। 30 দিনে করে, ঠিক না? বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী, এটা আমাকে বুঝাও। 120/100। এবার এটাকে যদি কাটাকাটি করি তাহলে 3 বরং 36 আসতেছে। তাহলে বি ওই কাজটি একা একা বলছে নাকি, বি ওই কাজটি নাকি? তো বি এর তো 36 দিন আসতেছে। না, লজিকটাকে আগে দেখাও আগে, লজিকটা দেখে তারপরে তারপরে অন্য অঙ্কটাতে যাই। এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজ এ এর থেকে 20% বেশি পারদর্শী। পারদর্শী হলে তো মানে মাইনাস হবে। কম, হ্যাঁ কম সময়।
কাজটাকে দিয়ে আমি করি, দাঁড়া আমি আগে দেখে নিই কাজ, মানে করে নিই আগে। হ্যাঁ, 3 4 12, 4 25 100। মিললো রে না মিলে নাই? দেখ, হুম, দেখ এ একটি কাজ করে হচ্ছে 30 দিনে, ঠিক আছে? 30 দিনে বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী। মানে বিষয় বলছে এই যে 30 দিনটা আছে, 30 দিনের থেকে বেশি পারদর্শী না, কিন্তু কাজের থেকে বেশি পারদর্শী, সেটাকে ভাবো আগে। বুঝেছিস তো? তো দিনটাকে, দিনের সাথে কাজের তো ব্যস্ত অনুপাত, মানে দিনকে উল্টাই দিলেই কাজ হয়ে যায়। খালি 30 আছে, 30-এর নিচে কিছু নাই মানে 1 আছে, এটাকে উল্টাই দিলাম 1/30। 30 মানে এটা হলো দিন, দিনকে উল্টাই দিলে কি হবে? কাজ হবে, হবে কি না? কি? এবার 1/30 পেয়ে গেলাম। এটা এখন কিন্তু দিন থাকলো না, এটা কি বলতো, এখন কাজ হলো। এই কাজের থেকে ও 20% বেশি পারদর্শী। বুঝেছিস না বুঝিস নাই বল? তাহলে কত হলো? 4 25 100, হয় কি না? তাহলে 1/25। এবার 1/25টা কি বার করলাম? কাজ। এবার কাজকে যদি উল্টাই দিই তাহলে কি হবে? দিন। এটাই অ্যান্সার। বুঝেছিস? অঙ্কটা দেখতে কিন্তু খুবই সহজ, কিন্তু উত্তরটা এভাবে মিলবেই না। বুঝেছিস? মানে এগুলা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। চলো পরের অঙ্কটা করো। হ্যাঁ, পরেরটা করো। কি পায়েল বুঝতেছিস এখন, না বুঝতেছিস না বল? পায়েল তো এমনি মানে জিআই ইংলিশ তো দেখি ভালোই পারে, পড়ো আর একটু ভালো করে। দেখ অঙ্ক যারা যারা পারো না, আমি তোমাদের বলি, কঠিন অঙ্ক দেখলে কিন্তু তোমাকে অঙ্ক করতে ইচ্ছা করবে না, ঠিক আছে? কঠিন অঙ্ক দেখলে তোমাকে অঙ্ক করতে ইচ্ছা করবে না। সুতরাং কি অঙ্কগুলোকে ধরে বসো, প্রথমে সহজ অঙ্কগুলোকে ধরো, সহজ অঙ্কগুলোকে। আর মাথায় একটা টার্গেট রাখো, প্রতিদিন আমি 20টা অঙ্ক করব, 20টা অঙ্ক করব প্রতিদিন, 20টা অঙ্ক, সেটা সহজ হোক কঠিন হোক। আচ্ছা আমাকে আমার কথাটা, বিউটি জসিকা আমার কথা শোনো আগে, যে তোমাকে যদি প্রতিদিন 20টা অঙ্ক করতে বলে, তো তুমি কি করবা? কঠিন অঙ্কে হাত দিবা না সহজ অঙ্কে হাত দিবা বলো? তোমাকে যদি বলে যে, আমি তোমাদের যদি বলি প্রতিদিন আমাকে 20টা অঙ্ক করে আমাকে আমার গ্রুপে সেন্ড করতে হবে, যে কোনো 20টা অঙ্ক, তোমরা কোনটা করবা বলো? কঠিনগুলা করবা না সহজগুলা করবা বলো? সহজগুলা, হয় কি না বল? এবার সহজ থেকেই তো ধীরে 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 মানুষ কঠিন জগতে যায়, সহজ থেকে তো ধীরে ধীরে কঠিন জগতে যাবে, তো তোমাকে ওভাবে শিখতে হবে। এই লজিক গুলা যে এত সুন্দর লাগে না পড়তে, মানে মানে শুনতে, আমার মাস্টার গুলা এরকম করে বুঝাইতো আমাকে। ধরো একবারে ধরো কোনো একটা স্টুডেন্ট, আমাদের সময় আমি যে কোচিং এ পড়তাম, ওই কোচিং এ একটা মেয়ে ছিল, এত সুন্দর পারতো, ও মেয়েটার চাকরি হয়ে গেছে মানে স্কুলের গ্রুপ ডিতে। তো বললাম, স্যার ও এত পারে, আমি কেন পারি না? তো বলছে, তোকে ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে পড়তে হবে। তো ধৈর্য ধরে ধরে পড়, মানে প্রতিদিন সহজ অঙ্কগুলো করে 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 ধীরে ধীরে কঠিন অঙ্কে গেলাম, তারপর পেয়ে গেলাম। এখন কঠিন অঙ্কগুলোও ধীরে ধীরে হয়ে যায়। তো এভাবেই করো। চলো অঙ্কের জন্য আমি ধীরে, মানে অঙ্কের জন্য ফুল গাইড করবো এখন থেকে, বুঝছো তো? চিন্তা নেই। আমি তো মানে কোচিং করাই না রে, বুঝলি? তো তবুও তো এখন মানে আগের দিন, না ওটা তো এখন শুরু করলাম, যে মানে সিলেবাস অনুযায়ী, কালকে করাই নাই। কালকে তো মনে হয় আগের দিন তো আয়তক্ষেত্র করাইছিল।
না, এটা তো প্র্যাকটিস ক্লাস করাই আমি, প্র্যাকটিস ক্লাসে যে কোনো অঙ্ক মানে ওখানে দিয়ে দিব, করতে হবে, বুঝেছিস তো? এটা কত হলো? এটা আছে অ্যান্সার 18। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা এত বেশি, সংখ্যা দুটির যোগফল কত? দুটি সংখ্যা কত বলছে? 5:4। অনুপাত হলেই কি হবে? 5x আর 4x করবো, সরি 5x 4x এর দরকার নেই, বা 5x 4x করতে পারিস, ঠিক আছে। তাদের বর্গের সমষ্টি, তাদের কি বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি কত হবে? 25, আর একটা কত হবে? 16। 25 আর 16 কত হবে তাহলে? তাদের বর্গের সমষ্টি, একটা হচ্ছে 5:4, তাদের বর্গ, হ্যাঁ কি রঞ্জিত? আচ্ছা দাঁড়া দেখে নি। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 4x, তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গের সমষ্টি, ঠিক আছে, সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা, সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা, সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। কি লজিকটা কি ভুল আছে নাকি দেখতো আগে, লজিকটা কি ভুল আছে? তাদের বর্গের সমষ্টি, ঠিক আছে, সংখ্যাদ্বয়ের গুণফল মানে দুইটা সংখ্যার গুণফল অপেক্ষা কি বলছে? 84 বেশি, সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, এখন দেখে নি। তাহলে হচ্ছে 25x² আছে 16x², তারপরে 4 5 20x প্লাস হচ্ছে 84, এটা কি ওই মিডল টার্মে আসবে নাকি আবার? 41x², 20x² প্লাস 84, তো এটা হচ্ছে কি তো 21 নাকি? 21x², তাহলে x² ইকুয়ালস টু 4, তাহলে x ইকুয়ালস টু 2 আসতেছে। এবার কি হলো? সংখ্যা দুটির যোগফল কত? তাহলে x এর মানটা জায়গায় বসে দাও, 5x আর 4x, 5 ইন্টু 2 সমান সমান 10, 4 ইন্টু 2 সমান সমান 8, তো 10 আর 8 যোগ করলে কত হবে? 18, এটাই অ্যান্সার। কেউ কি অন্য নিয়মে করেছে? বলো। হ্যাঁ, অপশন দিয়ে জসিকা করেছে? জসিকা করেছিস? হ্যাঁ অপশন, অপশন দিয়েও হবে তো, অপশন দিয়েও হয়। কি বলছে? তাদের বর্গের যোগফল সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। হবে তো, অপশন দিয়েও হয় তো, অপশন দিয়েও হবে। চলো পরেরটা করো। তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, সংখ্যা তিনটির যোগফল কত? পায়েল তুই বলতো লজিকটা কি হবে? পায়েল বল, সবিতা বল, তারপর হচ্ছে পপি, অনিন্দিতা, বলো লজিকটা কি হতে পারে? তিনটি সংখ্যার অনুপাত এত এত এত, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি।
তাহলে লজিকটা কি হতে পারে? বিউটি বলতে পারবি? জশিকা? বাহ, গুড। অনুপাত মানেই হচ্ছে এক্স, অনুপাত মানেই হচ্ছে এক্স ধরতে হবে। এবার হচ্ছে এটা প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়। কি হচ্ছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল 5x প্লাস 12x, যোগফল কি বলছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, মানে 7x অপেক্ষা 50 বেশি, 50 বেশি, যোগ করে দিলাম। তাহলে 12 আর 5 কত হয়? 12 আর 5 17x, 7x প্লাস 50, তাহলে 10x 50, x ইকুয়ালস টু 5। এবারে কি বলছে সংখ্যা তিনটির যোগফল কত? x এর মানগুলো বসাই দাও। 5 5 25, 5 7 35, 5 12 60, কত হবে? 10 এর জন্য হাতে গুলো 1, 6 কে 7, 7 3 10 2 12, 120। এটাই অ্যান্সার। কঠিন কিচ্ছু না এগুলা, করে যত করবো তত লাভ হবে। কি পপি, বুঝলা না বুঝো নাই? সবিতা, পায়েল বুঝছো? অনিন্দিতা, তারপর হচ্ছে বিউটি, বুঝতে পারছো তো? কেন শুনতে পাচ্ছ না? ঠিক আছে, পরেরটা করো। জশিকা পরেরটা অঙ্ক। হুম, করে ফেলো। রঞ্জিত কর, এটা কি হবে? থ্রি ইস টু ফাইভ। বাহ, বাকিরা? সঞ্জয় ও সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? সবিতা, পড়ছিস অঙ্কটা? পায়েল, পড়েছিস? না, অঙ্কটা পড়লি তো? পড়ছিস তো অঙ্কটা? বলতো কার ওজনটা বার করবো আমি? কার ওজনটা বার করবো? পায়েল বল। কার ওজন বার করবো আমি? মানে কার ওজনটা আমার জানা নাই, জানা নাই, কার ওজন জানা নাই। কার ওজন? ধ্যাৎ, সুরেশের ওজন, সুরেশের ওজন জানা নাই।
সুরেশেরটা জানা নাই তো? সুরেশেরটা তো, সুরেশ তো এক্স, তাহলে সঞ্জয় কত হবে? এক্স প্লাস 30 না, 30 কেজি বেশি হয় কি না? হবে 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 হবে, হ্যাঁ হবে তো। হুম। তারপর, হ্যাঁ, তারপর তাদের দুজনের এই যে হয়ে গেল x plus 30, তাহলে 2x ইকুয়ালস টু কত, 90। তো x ইকুয়ালস টু কত বেরোলো, 45। তো x এর মান কার, এটা 45 টা কার, সুরেশ। সুরেশ পাইলাম কত, সুরেশ পাইলাম হচ্ছে 45। তাহলে সঞ্জয় কত, সঞ্জয় ওর থেকে 30 বেশি, তাহলে কত হবে, 75, হয় কি না? দুইজনের অনুপাতটা কত, 3 15 45, 5 15 75, 3:5, এটাই অ্যান্সার। কি সবই তো মাথায় ঢুকলো, বল। বিউটি এটা জোরে জোরে পড়তো মানে। বাহ, গুড। হুম, তিনটি সংখ্যার, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হলো 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল এত হলে সংখ্যা তিনটি কি কি, করো ওটা। আচ্ছা, কোশ্চেনটা মানে WBP, WBMP তে আসছে। WBMP কি হতে পারে বলো তো? ওয়েস্ট বেঙ্গল ম্যাট্রিক পাস নাকি, মাধ্যমিক পাস? হেট, মাধ্যমিক পরীক্ষা, ঠিক। অপশন আছে তো। কি হবে এটা, হোয়াট ইজ দ্য ফুড ফর্ম অফ, WB মেইন এক্সাম, ওয়্যারলেস বিটম্যাপ লেখা আছে দেখি। ওয়েস্ট বেঙ্গল, না ওয়েস্ট বেঙ্গল না, ডাব্লিউ, বাকিদের কারো হয়েছে এটা? যশিকা, বলো কেউ করতে পেরেছো? আচ্ছা বিউটি বল, তুই কি করে করলি, তোরটা আগে শুনি, তারপরে আমি করে দিচ্ছি। হুম 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 বাহ, গুড। ঠিক আছে, দেখো আমি করে দিই। দেখ, এটা প্রথম, এটা যে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় নাকি? প্রথমটা কত, 4, পরেরটা কত, 5,
তারপরে এটা কত আছে, তবে এটা হচ্ছে 5, তারপর এটা হলো 6, এখানে 5 হবে, তারপরে এইদিকে কিছু নাই, মানে এই 5টাই কিন্তু এইদিকে চলে আসে। এবার আমি কি গুণ করে দেব, 4 5 20x, 5 5 25, তারপরে 5 6 30x, ঠিক আছে। এবার কি বলছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 2400। প্রথম কত 20x, তৃতীয়টা কত 30x, এটার মান হচ্ছে 2400, 2400 না 24000, 2400। এবার 3 দুগুণা কত হলো 600 x স্কোয়ার, মনে হয় খালি x হবে নাকি, আচ্ছা দেখে নেই, 4 হবে না, তো x এর মান হচ্ছে 2, হলো কিনা 2, বলো। তাহলে কি বলছে, এবার তিনটি সংখ্যা তিনটি কি কি, তো 20 দুগুণা কত হলো 40, হয় কিনা, 25 দুগুণা 50, 30 দুগুণা 60, তো 40 50 60 অপশন আছে কি দেখো তো, বি নম্বরটা কি, এটাই তো ঠিক নাকি? হুম, এভাবেই করবা তোমরা, ঠিক আছে, এছাড়া অন্য কোনো নিয়মে করার দরকার নেই। ওকে, বল সবিতা, আজকে কতগুলো কেমন শিখলে অঙ্ক? হুম 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 ওকে ওকে, প্র্যাকটিস, হ্যাঁ, না না প্র্যাকটিস যত করবি না বুঝলি, তো আরো করতে পারবি দেখবি, খুব সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড। হুম, পপি, বুঝছিস না বুঝিস নাই? তারপরে পায়েল, হুম, ঠিক আছে, অনিন্দিতা, বিউটি, যশিকা, গুড। এভাবে অঙ্কগুলোকে, হ্যাঁ এভাবে করবি, হ্যাঁ, ঠিক আছে। আজকে টোটাল কটা হলো, জিকে ধরি তো আজকে, দেখি কার কতটা মনে আছে, ধরবো জিকে, দেখি লাস্ট একটা, আমার কিন্তু ডিউটি আছে আবার রাতে। চলো আর 5 মিনিটের মতো একটা জিকে ধর, মানে কার কয়টা জিকে কোশ্চেন মনে আছে দেখি। কই গেল জিকে, জিকে পোর্শনটাই নাই মনে হয়। বলতো কলকাতা, ঠিক আছে, বলতো কলকাতা শহর কার নাম অনুসারে আহ, তৈরি করা হয়েছে, মানে কে আবিষ্কার করেছেন কলকাতা শহরটাকে? জব চার্নক। বল, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স? 54 নম্বরটা বল, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়েছিল, বল। 1999, 1999। তারপর নেই, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গ, দামোদর।
তারপরটা বল, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? 2200। পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী, অর্ধশুষ্ক, আর্দ্র? ক্রান্তীয় মৌসুমী। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কাজ কি বলো? নিম্নবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ, হুগলি নদীতে জলের যোগান। গুড। পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলায় মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত রয়েছে? কোন জেলায়? কলকাতা, পূর্ব মেদিনীপুর? এটা অ্যান্সার হচ্ছে কলকাতা। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? জলপাইগুড়ি, মালদা, কলকাতা, বর্ধমান? কলকাতা। কোন জেলায় গঙ্গা প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে গেছে? মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, মালদহ? মুর্শিদাবাদ। কোন জেলায় আমের উপর ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে? বাঁকুড়া, মালদহ? মাদার ডেয়ারির কারখানা কোথায় রয়েছে? রানাঘাটে, ডানকুনিতে, হরিণঘাটাতে? ডানকুনিতে। গুড। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। নিম্নলিখিত কোনটি ইস্পাত সংস্থা? এনএইচপিসি? সেলের পুরো নাম কি বল? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। নিম্নলিখিত কোন স্থানে শঙ্কর ইস্পাত প্রস্তুত হয়? খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, বার্নপুর? কি হবে এটা? দুর্গাপুর। পশ্চিমবঙ্গের ইস্কো এর ইস্পাত কারখানা কোথায় রয়েছে? দুর্গাপুর, বার্নপুর? কোথায় বল? ইস্কোর পুরো নাম কি বল? ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ঠিক আছে। আর টিস্কো কোথায় রয়েছে? টিস্কো টিস্কো রয়েছে টিস্কো দুর্গাপুর, জামশেদপুরে। কোন ধরনের চাষ পশ্চিমবঙ্গে বেশি হয়? আমন। ব্যারাকর কোন নদীর উপনদী বল? দামোদর, অজয়, শিলাই, ময়ূরাক্ষী? দামোদর। কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহকে কি বলা হয়? ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, হলদি, রূপনারায়ণ? হলদি। কেবল বৃষ্টির জলে পুষ্ট নদীটির নাম কি বল? তিস্তা না, ময়ূরাক্ষী। বল তোর্ষা নদীর না, তোর্ষা নদী বল, তোর্ষা নদীর উৎপত্তি স্থল কোথায় বল? আমি সেদিন বলেছি। বলেছিলাম আমি। বল। তিব্বত। তিব্বত বরফ গোলা জলে পুষ্ট, কিন্তু এটা সারা বছর জল থাকে তোর সাথে। কোন নদী বরফ গোলা জলে পুষ্ট বল? দামোদর, অজয়, মাতলা, তোর্ষা? তোর্ষা। এটা কিন্তু না কি একটা জায়গা মানে সেদিন বলছিলাম না, কিবিথু না কিন্তু না মানে থিম্পু না কোন জায়গা থেকে একটা মানে জায়গা আর কি কয় উৎপত্তি স্থল এটা। পশ্চিমবঙ্গের কোন অংশে গড় বৃষ্টিপাত সবচেয়ে কম? মালভূমি, পার্বত্য অঞ্চলের তরাই, ডুয়ার্স, সব জায়গাতে? কোথায়? মালভূমি। পার্বত্য অঞ্চলে তো প্রচুর বৃষ্টিপাত হয়ই তো, মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে ফালুট শৃঙ্গটি কোন নিম্নলিখিত শৈলশিরার অংশ? সিঙ্গালী। জনঘনত্বের বিচারে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়, পঞ্চম, সপ্তম আর হচ্ছে প্রথম? নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে কম? সিকিম, বিহার, মিজোরাম, উড়িষ্যা? সিকিম ৮০ কিলোমিটার। স্বাধীনতার প্রাক্কালে ১৯৪৭ পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি ছিল?
14টি। পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম যে জেলাটি সেটার নাম কি? দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, হাওড়া। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর বলা হয়? হাওড়া, দুর্গাপুর, মালদা, দার্জিলিং। নেক্সট নাম্বার, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? কি ব্যাঘ্র সংরক্ষণের জন্য? কিসের জন্য? জীব বৈচিত্র্যের জন্য। পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না রামসার সাইট? রামসার সাইট। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কুচবিহার। কোনটা? দার্জিলিং। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? 1997, 1989, 1989। পশ্চিমবঙ্গের একটি সেচ অঞ্চলের নাম কি বলো? সেচের পুরো নাম কি বলেছি সেদিন বল? সেচের পুরো নাম বলেছি আমি। হ্যাঁ, স্পেশাল ইকোনমিক জোন। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? আসানসোল। রাইট, আসানসোল। ইকোনমি উষ্ণতম স্থানে আসানসোল তো। ঠিক আছে, কি কয় চেঞ্জ মানে দেখে নেব। হ্যাঁ, পশ্চিমবঙ্গের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিগুলিকে কি বলা হয়? তাল, ভাবর, ভাদা। এগুলোর মধ্যে কোনটি? ভাবর না বাদা। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম, বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, ওড়িশা ও ঝাড়খণ্ড। গুড। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তোরসা, রায়ডাক, মেছি, পাগলা। রায়ডাক। এই জিকে গুলা কিন্তু উত্তরবঙ্গ থেকে। আমি কালকে আবার জিকে তৈরি করবো উত্তরবঙ্গ থেকে। বলো, এই পার্টটাই লাস্ট করে দিই। পশ্চিমবঙ্গের শাল গাছ দেখতে পাওয়া যায় কোথায়? হুগলি জেলায়, বাঁকুড়া জেলায়, মালদা জেলায়। এগুলোর মধ্যে কোনোটিও নয়। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলে এই নামে পরিচিত তরাই ডুয়ার্স। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য? মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া। পশ্চিমবঙ্গের জেপস অ্যান্ড কোং নামে সরকারি সংস্থা তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ির কোচ না জাহাজের যন্ত্রপাতি? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? মৎস্য শিল্প, রেল জংশন। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? 1954, 1955, 1956, 1957। কোনটা হবে? রাজ্য পুনর্গঠন কমিশন 1955 বলেছিলাম না 56 বলেছি? দেখে নিস, এটা 56 মনে হয় পড়েছিলাম। দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লা খনি কোনটি? তালচের, বিশ্রামপুর, বোকারো, রানীগঞ্জ। কোনটা হবে এটা? বোকারো। পশ্চিমবঙ্গে অবস্থিত। হুম হুম বাংলার বঙ্গোপসাগরে ঘূর্ণবাতগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়? টপোগ্রাফিক্যাল মানচিত্র, উপগ্রহ চিত্র না জিআইএস? জিআইএস এর পুরো নাম কি বলেছিলাম সেদিন? বাহ, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ভেরি গুড। সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান। বীরভূম বলেছিলাম না বাঁকুড়ায় বলেছিলাম?
বিউটিফুল, বীরভূম। ধরো আরেকবার দেখে নেই। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষায়। এটা দ্বারা দেখছি, হ্যাঁ। এটা পুরুলিয়া জেলায় রে, সাঁওতালদিহি। ঠিক আছে, পুরুলিয়া জেলায়, পেরা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক, পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল। ওকে, সাঁওতালদিহি খুব ইম্পর্টেন্ট, এটা আসতে। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনির নাম কি? প্রথম, হ্যাঁ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? নেফার পুরো নাম কি বলো? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। বাহ, এই তো অনেকগুলোই মনে আছে। এবার এরকম করে যদি আবার যদি কিছুদিন, নেক্সট দিন কিন্তু কঠিন গুলো আসবে, ধরবো কিন্তু আমি, হ্যাঁ। তোমাদের কিন্তু এগুলো অ্যান্সার দিতে হবে। জিকে কোশ্চেন গুলো খারাপ না রে, জিকেটা খারাপ লাগবে না, দেখবি ভালোই লাগবে। এসব পড়তে মানে পড়লে অনেক কিছু জানতে পারবি, বুঝেছিস তো? অনেক কিছু জানা যায় এগুলো থেকে, অনেক কিছু জানা যায় এগুলো।